দেখুন দেখুন কিভাবে হবিগঞ্জে এনসিপির নেতা সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়েছে। দেখতে পাচ্ছেন তাদেরকে কিভাবে পিটানো হচ্ছে। হবিগঞ্জে জুলাই সমাবেশ ও পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। এতে সার্জিস আলম সহ আহত হয়েছেন 10 জন। কিন্তু চলে যাচ্ছিলাম, গাড়ি বের হয়ে যাচ্ছিল এখান থেকে। এরপরে আমাদের গাড়ির উপরে কিভাবে রড নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী তারা কিভাবে আক্রমণ করছে আমাদের। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলা হয়েছে। হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। হামলায় নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম এবং সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয়েছে। এনসিপির গুন্ডারা মার খেয়েছে এবং এ যেন তেন মার নয় গো নালা, এটা হচ্ছে সামাহাদি মার। তো এই মায়ের খাওয়া দেখলে আসলে মানুষের কষ্ট লাগবে। মারামারি এখন সে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেহাল দশা। 28 জুলাই হবিগঞ্জে এনসিপির বহরে হামলার ঘটনা ঘটেছে। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা হয়। হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন। আজকে হবিগঞ্জে তার চাইতেও বড় ঘটনা ঘটলো। এবার সার্জিস, নাসিরউদ্দিন পাটোয়ারিরা হামলার শিকার হলেন। সার্জিস আহত হলেন, পাটোয়ারির গাড়ি ভাঙচুর করা হলো। আরেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের পোষে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। হবিগঞ্জে এনসিপির নেতা সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হয়েছে। তাদেরকে এমন পরিমাণ গণপিটুনি দেওয়া হয়েছে, তাদের চেহারা দেখলে আপনারা ইতিমধ্যে ভয় পেয়ে যাবেন। কে বা কারা এমন ভাবে এই এনসিপির নেতা সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে গণধোলাই দিয়েছে তা নিয়ে থাকতেছে আজকের ভিডিওতে বিস্তারিত। এবং এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু অজানা গুরুত্বপূর্ণ গোপন তথ্য খুঁজে পেয়েছি যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই এনসিপির দুই নেতা সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে কে বা কারা এমন ভাবে পিটিয়েছে। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও দেখে আসবো, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। ধৈর্য ধরে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে। তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী? তারা কি এই জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের ঠিকাদারি দিয়ে রাখছে কিনা, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন। আপনারা যদি দেখেন যে এখানে উনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে ওই 24 জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী, এইখানে ছাত্রদল, যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। কারণ আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে। এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি, সোটা, এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির, এনসিপির অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওইখানে পিটায়। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা।
এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র দ্বিমত করার কারণে, সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করতেছে? সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে। তারা কি এই জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের ঠিকাদারি দিয়ে রাখছে কিনা, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে। গাড়ির উপরে কিভাবে রড নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল, যুবদল, বিএনপির যারা সন্ত্রাসী, তারা কিভাবে আক্রমণ করছে। আমাদের মিডিয়ার গাড়িকে, নাসিরউদ্দিন পাটোয়ারির গাড়ি ভেঙে চুরে শেষ করে দিচ্ছে, ভিতরে পায় নাই। পরে আমি যে গাড়িতে ছিলাম, নাসির ভাই যে গাড়িতে ছিল, ওই গাড়িতে তারা রড নিয়ে গাড়ির উপরে উঠে পর্যন্ত গ্লাসে মারছে। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে সোনালী ব্যাংক এরিয়ায় অবরুদ্ধ করে রাখা হয়। পুলিশ রাত 8টায় তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে আসে। ওই গেট থেকে আবার ওই ছাত্রদল, যুবদল, বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে রক্তাক্ত হামলা চালায় এবং আপনি দেখেন রড দিয়ে আমার হাতে পর্যন্ত পিটানো হয়েছে। উনি আমার জেলা এনসিপির সেক্রেটারি। আপনার দেখেন ওনার হাতে কি অবস্থা করা হয়েছে, রড দিয়ে পিটানো হয়েছে, এখানে পিটানো হয়েছে। এবং এখানে আরো এমন অনেকে আছে যাদেরকে ওরা আলাদা করে আটকায় রাখছে, আটকায় যেভাবে ইচ্ছা ওভাবে পিটাইছে। এটা তো মানে আওয়ামী লীগের খুনি বাহিনীকে ওরা ছাড়াই যাইতেছে। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের বসে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। এরা ভুলে গেছে এরা 17 বছর কি জুলুমে ছিল, কিভাবে এরা অন্যায় শিকার হয়েছিল। এরা ভুলে গেছে যে এই জুলাইয়ে আমরা কিভাবে কি করছি একসাথে সবাই মিলে। কিন্তু আজকে এরা সন্ত্রাসী খুনি বাহিনীর মতো মানুষ মারার জন্য উদ্যত হয়েছে। 28 জুলাই সন্ধ্যা 7টায় এই ঘটনা ঘটে। সূত্র জানায়, দুপুরে আজমিরীগঞ্জের শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে এনসিপির নেতারা বিএনপির নেতাকর্মীদের নাম উল্লেখ করে গুন্ডা বাহিনী বলে বক্তব্য দেন। এতেই ছাত্রদল নেতাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং ছাত্রদল নেতারা জানান, আপনারা জানেন যে হবিগঞ্জ জেলা শহর অত্যন্ত একটি শান্তিপ্রিয় জনপদ। আজকে তারা উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, এইটা মূলত হচ্ছে উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। আপনারা জানেন যে তারা আমাদের যে সাংগঠনিক অভিভাবক, আপনার বিএনপির চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে এবং আজকে তারেক রহমান সহ আমাদের মাননীয় হুইপ আলহাজ্জিকে গোলবাইকে নিয়েও কিন্তু বক্তব্য দিয়েছে। এইটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ধৈর্য ধরেছে, কিন্তু সাধারণ জনতা ধৈর্য ধরে নাই আমার মনে হয়। কিন্তু এর পিছনে কোনো সংগঠনের যুগসত্য আছে কিনা সারা বাংলাদেশে আপনারা জানেন যে একটি সংগঠনের নারী গঠিত ঘটনাকে ধামাচাপা দিয়ে কারণে এটা সাজানো নাটক হতে পারে বলে আমার বিশ্বাস। ইনুসের আমলে যাদের জন্য ছুটে যেত সেনাবাহিনী, যাদের উদ্ধারের জন্য থাকতো এপিসি, ক্ষমতার পালা বদলের পর এখন সে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বেহাল দশা। ইউনূসের আমলে সেনাবাহিনী নিয়ে রাজনীতির মাঠ দাপিয়ে বেরিয়েছিল যে দলটি, তাদের নেতারা এখন রাজনৈতিক প্রতিপক্ষের হামলার শিকার হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে ধারাবাহিক হামলা, হুমকি এবং মনস্তাত্ত্বিক ভয়ভীতি প্রদর্শনের নজিরবিহীন ঘটনা রাজনৈতিক অঙ্গনে মারাত্মক উত্তাপ ছড়িয়ে দিয়েছে। 28 জুলাই হবিগঞ্জে এনসিপির বহরে হামলার ঘটনাও ঘটেছে। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় আহত হয়েছেন দলটির কয়েকজন নেতাকর্মী। এছাড়া দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এনসিপি নেতারা অভিযোগ করেছেন স্থানীয় ছাত্রদল এই হামলা চালিয়েছে। এর আগের দিন মেহেরপুরের গাংনীতে এনসিপি সমাবেশ স্থলের কাছে বৈদ্যুতিক তারে দলটির শীর্ষ নেতাদের পুষ্পতুল ঝুলিয়ে রাখা এবং সমাবেশ স্থলের কাছে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাও ঘটেছে। এনসিপি সহ একাধিক সূত্র বলছে, এনসিপির কয়েকজন নেতা উস্কানিমূলক ও প্রতিপক্ষকে অপমান করে বক্তব্য দেয়া গত 2 বছরে অভ্যাসে পরিণত হয়ে গেছে। মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, আওয়ামী লীগের পর বিএনপির সিনিয়র নেতাদেরকেও চরম অপমান করে বক্তব্য দিতে তারা ছাড়ছে না। হবিগঞ্জের ঘটনার সূত্রপাত হয় এই কারণে। এনসিপির একটি সূত্র বলছে, দলটির কয়েকজন নেতার এমন লাগামহীন বক্তব্যে এরই মধ্যে দলটিতে কয়েক দফা ভাঙ্গন ধরলেও তারা লাগামহীন।
বিস্তারিত জানতে মঙ্গলবার সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা সদরে যান। সকালের দিকে আজমিরীগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপি এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম স্থানীয় রাজনীতি, চাঁদাবাজি এবং প্রশাসনিক দখলের সমালোচনা করেন। বক্তব্যে এনসিপি নেতারা স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কতিপয় নেতার নাম উল্লেখ করে তাদের গুন্ডা বাহিনী এবং দখলদারিত্বের উত্তরাধিকারী বলে আখ্যায়িত করেন। স্থানীয় রাজনৈতিক সূত্র অনুযায়ী এনসিপি নেতাদের এই আক্রমণাত্মক ও নাম উল্লেখ করে দেওয়া বক্তব্য মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। আজমিরীগঞ্জের কর্মসূচি শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা বিকেলের দিকে হবিগঞ্জ জেলা সদরে যান। বিকাল 5:30টার দিকে শহরের সাইফুর রহমান টাউন হলের সামনে এনসিপির পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষে সন্ধ্যা 7টার দিকে নাসিরউদ্দিন পাটোয়ারী, সার্জিস আলম এবং তাদের সহকর্মীরা কয়েকটি যানবাহনে চড়ে হবিগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেন। তাদের গাড়ি বহরে এনসিপির মিডিয়া টিম এবং সংবাদকর্মীদের গাড়িও ছিল। গাড়ি বহরটি শহর অতিক্রম করে স্টাফ কোয়ার্টার, থানা মোড় ও সদর হাসপাতাল এলাকা অতিক্রম করার সময় গলির ভিতর থেকে একদল সশস্ত্র যুবক ইট পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে একযোগে হামলা চালায়। এনসিপির অভিযোগ অনুযায়ী হামলাকারীরা ছিল হবিগঞ্জ জেলা ছাত্রদল ও যুবদলের সশস্ত্র ক্যাডার। তারা রামদা, হকি স্টিক, রড ও চেন নিয়ে এনসিপির বহরে আক্রমণ চালায় এবং গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। আকস্মিক হামলায় নাসিরউদ্দিন পাটোয়ারীকে বহনকারী জিপ গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে প্রায় 1 কিলোমিটার দূরে জেলা সার্কিট হাউসে পৌঁছাতে সক্ষম হয়। তবে বহরের পেছনে থাকা সার্জিস আলমের গাড়িটি আক্রমণকারীদের ঘেরাওর মুখে পড়ে। ইট পাটকেলের আঘাতে সার্জিস আলমের গাড়ির কাঁচ ভেঙে যায়। সার্জিস আলম এবং স্থানীয় এনসিপি নেতারা গাড়ি ছেড়ে নিকটস্থ সোনালী ব্যাংক হবিগঞ্জ প্রধান কার্যালয়ে ঢুকে পড়েন। সার্জিস আলম সোনালী ব্যাংকের ভেতরে অবস্থান করছেন জানতে পেরে ছাত্রদল ও যুবদলের উত্তেজিত নেতা কর্মীরা ব্যাংক ভবনের চারপাশ ঘেরাও করে ফেলে। তারা বাইরে থেকে ইট পাটকেল ছুটতে থাকে এবং উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। সোনালী ব্যাংকের ভিতরে প্রায় 1 ঘন্টা সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় কাটাতে হয় সার্জিস আলম ও তার সঙ্গীদের। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং উত্তেজিত জনতাকে সরিয়ে রাত 8টার দিকে সার্জিস আলমকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে নিন্দা ও বিচারের দাবি ওঠে। মঙ্গলবার রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে সার্জিস আলম বলেন, এই হামলার বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বেন না। তিনি বিএনপি শীর্ষ নেতৃত্বের জবাবদিহি দাবি করে বলেন, তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তার সন্ত্রাসী বাহিনী যারা শুধু রাজনৈতিক মতভিন্নতার কারণে মানুষের উপর হামলা চালাচ্ছে? সালাউদ্দিন আহমেদকেও জবাব দিতে হবে, তারা জিকে গৌসদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব দিয়েছেন কিনা। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে সন্ত্রাসীরা সার্কিট হাউসের নিরাপত্তা বলয় ভেঙে ভেতরে হামলা চালিয়েছে। এটা রাষ্ট্রীয় কাঠামোর জন্য এক ভয়াবহ সংকেত বলে তিনি দাবি করেন। তবে হামলার সার্বিক দায় অস্বীকার করেছে জেলা বিএনপি ও ছাত্রদল নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও হবিগঞ্জ জেলা বিএনপি সভাপতি মোহাম্মদ জিকে গৌস বিবিসি বাংলাকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, এনসিপির সঙ্গে তাদের কোনো বিরোধ নেই, তাদের উপর হামলা করারও কোনো কারণ বিএনপির নেই। জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিঙ্গন দাবি করেছেন, শান্তিপূর্ণ হবিগঞ্জ শহরে এসে অশালীন বক্তব্য দিয়ে শহর অস্থিতিশীল করতে চাইলে তার দায় বক্তাকে নিতে হবে। তবে এই হামলার সঙ্গে ছাত্রদলের কোনো সম্পর্ক নেই বলে তিনি দাবি করে বলেছেন, আজমিরীগঞ্জে উস্কানিমূলক বক্তব্যের কারণে বিক্ষুব্ধ সাধারণ জনগণ বা পথচারীরা এই ধাওয়া দিয়ে থাকতে পারে। এই ঘটনার একদিন আগে সোমবার মেহেরপুরের গাংনী পৌর শহরের প্রধান সড়কের বাসিন্দারা দেখতে পান রাস্তার উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক ও ইন্টারনেট কেবলে 3টি খড় দিয়ে তৈরি ও সাদা কাপড়ে আবৃত কুশপুতুল গলায় রশি দিয়ে ঝুলে রাখা হয়েছে। প্রতিটি কুশপুতুলের বুকে এনসিপির শীর্ষ 3 নেতার ছবি সংবলিত স্পষ্ট পোস্টার সাঁটানো ছিল। পুলিশ পরে নিশ্চিত করে ছবিগুলো ছিল বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলমের।
সূত্রগুলো বলছে এনসিপির কয়েকজন নেতা গত 2 বছর ধরে যেভাবে উস্কানিমূলক এবং সিনিয়র রাজনৈতিক নেতাদের অপমান করে বক্তব্য দিয়েছে, তাতে ক্ষমতাসীন বিএনপির অঙ্গ সংগঠনগুলো ব্যাপকভাবে ক্ষুব্ধ। ইউনূসের আমলে গোপালগঞ্জে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে হতাহতের ঘটনা ঘটেছিল। গোপালগঞ্জের বিক্ষুব্ধ জনতার আক্রমণ থেকে এনসিপি নেতাদের বাঁচাতে গুলি করতে হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। সেনাবাহিনীর এপিসিতে করে প্রাণ নিয়ে পালাতে হয়েছিল এনসিপির সেসব নেতাদের যারা একসময় সেনাবাহিনীর সমালোচনার মুখর ছিলেন। এর পরপরই এনসিপির কয়েকজন নেতা কক্সবাজারে গিয়ে সালাউদ্দিন আহমেদকে অপমান করে বক্তব্য দিলে সেখানেও হামলার শিকার হয়েছিল। সূত্রগুলো বলছে এনসিপি নিজস্ব রাজনৈতিক অপরিণামদর্শিতা, কৌশলগত ভুল এবং প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এই পরিস্থিতি তৈরির জন্য অনেকাংশে দায়ী। দলটির একাধিক নেতা বলছেন, নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি সত্ত্বেও সংসদে মাত্র 6টি আসন পেয়েছে দলটি, অথচ দলটির অনেক নেতার বক্তব্য আর আচরণ দেখে মনে হতে পারে তারা সরকারি দল। ঢাকা ছাড়া দলটির অবস্থান স্থানীয় পর্যায়ে খুবই নাজুক। দলটির ভিত্তি স্থানীয় পর্যায়ে তেমন একটা নেই বললেই চলে। দলের নেতাদের এমন বক্তব্যের কারণে আর জামাত ঘনিষ্ঠতার কারণে দলটিতে এরই মধ্যে কয়েক দফা ভাঙন হয়েছে। হবিগঞ্জের ঘটনায় দেখা গেছে, হামলা শুরুর পর তাদের আত্মরক্ষার জন্য হয় ব্যাংক ভবনে গিয়ে আশ্রয় নিতে হয়েছে, না হয় পুলিশের উদ্ধার তৎপরতার মুখাপেক্ষী হতে হয়েছে। এনসিপি আত্মপ্রকাশের পর থেকে প্রায় সব প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের সঙ্গে নীতিগত ও বক্তব্যগত সংঘাত তৈরি করেছে। ফলে মফস্বলে বা বিপদের সময় কোনো সামাজিক বা রাজনৈতিক দল তাদের সমর্থনে এগিয়ে আসছে না। তারা রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে। মেহেরপুরের কুশপুতুলে লেখা চিরকুট, তরুণ সমাজকে ললিপপ হাতে ধরিয়ে দেশ নিল রসাতলে। বিশেষজ্ঞরা মনে করেন এ ধরনের বার্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক ক্ষোভের প্রকাশ ঘটায়। সাধারণ মানুষের মধ্যে একটি জনমত তৈরি হচ্ছে, জুলাইয়ের পর বৈষম্য বিরোধী নেতারা বা এনসিপির একটি অংশ রাষ্ট্রীয় সুবিধা, সরকারি পদবি নিতে ব্যস্ত হয়ে পড়েছেন, অথচ দেশের মুদ্রাস্ফীতি, নিত্যপণ্যের উচ্চ মূল্য, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো মৌলিক সংকটে তারা সাধারণ মানুষের পাশে নেই। গণমানুষের দৈনন্দিন অর্থনৈতিক সংকটের কথা না বলে শুধু উচ্চ মার্গীয় রাষ্ট্রীয় সংস্কার ও প্রতিপক্ষ দমনের রাজনীতির ফলে সাধারণ মানুষের সঙ্গে তাদের দূরত্ব বাড়ছে। গতকালকে মেহেরপুরে আমরা দেখেছি এনসিপির শীর্ষ নেতাদের কুশপুত্তলিকা রাস্তায় কারেন্টের খুঁটির সঙ্গে বিভিন্ন জায়গায় ঝুলতে টাঙিয়ে রাখা হয়েছিল। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করেছে। তাদের যেখানে জুলাই পদযাত্রার সমাবেশ ছিল সেখান থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনাগুলো গতকালকে যেটা ঘটেছিল সেই আলোচনা থামতে না থামতেই আজকে হবিগঞ্জে তার চাইতেও বড় ঘটনা ঘটলো। এবার সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারিরা হামলার শিকার হলেন, সার্জিস আহত হলেন, পাটোয়ারির গাড়ি ভাঙচুর করা হলো, ব্যাপক মারধর করা হলো, এনসিপির স্থানীয় এক নেতার হাত ভেঙে দেয়া হলো। এই ঘটনাগুলো ঘটেছে। এনসিপির এরকমটা হচ্ছে কেন? তাহলে কি তারা রাজনীতির সঠিক পথে নেই? তাহলে কি তারা সবাইকে, বাংলাদেশের সবাইকে, একমাত্র তাদের বর্তমান জোট ছাড়া সবাইকে শত্রু বানিয়ে ফেলেছে? এই শত্রু বানিয়ে ফেলা তাদের রাজনীতিতে সামনে এগোতে দেবে কি? চলুন একটু হবিগঞ্জে যাই। রাতের বেলা কি ঘটলো এই ভিডিওটা যখন করছি ঠিক তার 1-1.5 ঘন্টা আগে এই ঘটনাগুলো ঘটেছে। কি ঘটেছে সেখানে একটু বোঝার চেষ্টা করি। ভিষক বলছিলাম, গতকালকে মেহেরপুরে কুশপুত্তলিকা টাঙিয়ে রাখার পরে এবার হবিগঞ্জে আর কুশপুত্তলিকা নয় কিংবা কোনো অবয়ব নয়, সরাসরি এনসিপি নেতারা হামলার শিকার হলেন। সার্জিস আলমের হাত ফেটে রক্ত বেরিয়েছে, এরকম ছবিও আমরা দেখেছি, এবং এনসিপির স্থানীয় একজন নেতার হাত ভেঙে দেওয়া হয়েছে সেটাও দেখেছি। গাড়ি ভাঙচুর করা হয়েছে ব্যাপক। গণমাধ্যমের শিরোনামটা দেখে নিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বলছে, হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, সার্জিস আহত। সার্জিস যেহেতু বড় নেতা সেহেতু সার্জিসের নামটা এসেছে, কিন্তু এনসিপির স্থানীয় নেতা একজনের হাত ভেঙে দেওয়া হয়েছে, তার কনুই ভেঙে গেছে। হবিগঞ্জের আজমেরীগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলার অভিযোগ উঠেছে। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আহত হয়েছেন। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে এই দাবি করেছেন। গণমাধ্যমে তো এসেছে। এই হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
আসিফ বলেছেন, উদ্বেগজনক বিষয় হলো পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতর নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনার নিশ্চয়ই মনে আছে আপনি যখন উপদেষ্টা ছিলেন তখন এই যে সরকারি প্রতিষ্ঠানের ভেতরে ভাঙচুরের কথা বলছেন না, যখন আপনি উপদেষ্টা ছিলেন তখন আপনার এই নেতারাই সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে মব করেছিল, এটা মনে আছে আপনার? কারা মব করেছিল সেদিন? কারা সুপ্রিম কোর্টেও মব করা থেকে বিরত থাকেনি এবং সুপ্রিম কোর্টের বিচারকদের পদত্যাগ করতে বাধ্য করেছিল? কারা তারা ছিল সেটা নিশ্চয়ই আপনি মনে রেখেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসিরউদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষ করে মৌলভীবাজারের দিকে রওনা হওয়ার সময় এই ঘটনা হয়। তিনি বলেন, হবিগঞ্জ জেলা ছাত্র দলের একদল সন্ত্রাসী হকিস্টিক, রামদা, চেইন সহ বিভিন্ন অস্ত্র দিয়ে আমাদের উপরে পরিকল্পিত এবং অতর্কিত হামলা চালায়। নাসিরউদ্দিন বলেন, এই হামলায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের ওপরও হামলা করা হয়। হবিগঞ্জের স্থানীয় নেতাকর্মীদের উপরে নির্মমভাবে আঘাত করা হয়। কারো হাত ভেঙে দেওয়া হয়েছে, কারো পা ভেঙে দেওয়া হয়েছে, অনেকে রক্তাক্ত অবস্থায় সড়কে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত বিএনপি কিংবা পুলিশের বক্তব্য গণমাধ্যম পায়নি, সেরকম দাবি করছে। আমরা আপনাদেরকে দুটো জিনিস দেখাবো, একটা ছবি, একটা ভিডিও। এই ছবিটা দেখে নিন, যে ছবিতে সার্জিস আলমের হাতের আঙুলগুলো রক্তাক্ত বোঝা যাচ্ছে এবং তাদের গাড়ির সামনের গ্লাস একেবারে ভাঙচুর করা হয়েছে, সেরকম একটা ছবি গণমাধ্যমে এসেছে। এই ভিডিওটা আমরা আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখে নিন, যেখানে সার্জিস তার হবিগঞ্জের স্থানীয় যে নেতা, সেই নেতাকে সাথে নিয়ে কথা বলছেন। তার নিজের আহত হওয়ার পাশাপাশি এই নেতার হাতগুলো দেখুন, হাতে কনুই ফুলে একেবারে বালিশ হয়ে গেছে, তার মানে তার কনুইয়ের হাড় ভেঙে গেছে। এই অবস্থাগুলো বলা হয়েছে এবং সার্জিস এটাও দাবি করেছেন যে এর বিচার না হওয়া পর্যন্ত তারা হবিগঞ্জ ছাড়বেন না, তারা হবিগঞ্জেই থাকবেন। তাদেরকে যদি মেরেও ফেলা হয় তাহলেও তারা হবিগঞ্জে থাকবেন যতক্ষণ পর্যন্ত এর বিচার না হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এনসিপি নেতারা কেন টার্গেট হচ্ছেন বারবার, এবং এই টার্গেট কেন নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার হচ্ছেন? নাসিরউদ্দিন পাটোয়ারি আওয়ামী লীগকে তো শত্রু বানিয়েছেনই, নাসিরউদ্দিন সার্জিসরা আওয়ামী লীগ তো শত্রুই, তারা এতটা নগ্নভাবে বিএনপিকেও শত্রু বানিয়ে ফেলেছে। অনেক আগেই বলেছে যে বিএনপির হাইকমান্ড থেকে হয়তো কিছুই বলা হচ্ছে না, কিংবা গত নির্বাচনের সময় মির্জা আব্বাসকে কেন্দ্র করে তিনি যা করেছেন সেগুলো নিয়ে হাইকমান্ড থেকে হয়তো কিছুই করা হয়নি, কিছুই বলা হয়নি, কিংবা মির্জা আব্বাসও কিছু বলেননি। কিন্তু এগুলো একেবারে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতা কর্মীদের এই ব্যাপারগুলোতে তাদেরকে থামানোটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এই কঠিন ব্যাপারটা কতটা মোকাবেলা করতে পারেন তারা, সেটাই এখন দেখার বিষয় এবং সেই ব্যাপারগুলো এখন কিন্তু আমরা দেখছি। এর আগে আমরা দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারির ঝিনাইদহে ডিম কাণ্ড, তাকে উদ্দেশ্য করে ডিম মারা হলো। একাধিক জায়গায়, বাংলাদেশের একাধিক জায়গায় এই ঘটনা ঘটলো। সাভারে ককটেল হামলার ঘটনা ঘটলো, গতকালকে মেহেরপুরে কুশপুত্তলিকা টাঙিয়ে রাখা হলো। এই ঘটনাগুলো জুলাই পদযাত্রায় মাঝে মাঝেই ঘটছে এবং আজকে বেশ বড় আকারে ঘটল। নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করেন, অবশ্য বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করেন এটা বলা ঠিক না, কারণ তিনি বিএনপি নামক কোনো দলকে নিয়ে কোনো কথা বলেন না। অবাক হচ্ছেন তাই তো? না, তিনি বলেন না, এটা কনফার্ম করে বলছি। তিনি বলেন বিআইএনপি বলে একটা নতুন দল আছে, তিনি মনে করেন, সেভাবেই তিনি বলেন। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে তিনি হয়তো বিএনপি শব্দটা উচ্চারণ করতে পারেন না, আমার তা মনে হয় না। আমার মনে হয় যে তিনি উচ্চারণ করতে পারেন না, এভাবে তাকে ছোট করার চেষ্টা করা এটা অহেতুক হবে। তিনি আসলে বিএনপিকে কিছু বলতে চান না, এই কারণে তিনি বিআইএনপি বলেন। বিআইএনপি যখন বলেন তখন আদালতে গেলেও এটা থেকে উদ্ধার পাওয়ার একটা ব্যাপার থাকবে। যদি বিএনপি
কখনো মানহানির মামলা করে, তাহলে তিনি বলতে পারবেন যে আমি তো মানে বিআইএনপিকে নিয়ে কথা বলেছে। হয়তো ওই মানে কি বলে যে যারা আঞ্চলিক ভাষায় কথা বলেন যেসব এলাকার মানুষগুলো, তাদেরকে মানে শুদ্ধ করে বলতে গেলেও ধরা যাক যে চাপায়ের একজন মানুষকে আপনি মানে শুদ্ধ উচ্চারণ শেখাচ্ছেন, তিনি বলছেন সমস্যা, তো আপনি বলছেন যে সমস্যা না সমস্যা, তিনি বলছেন যে আমি তো সমস্যাই বলছি, আমি তো সমস্যা বলিনি, আমি তো সমস্যাই বলছি। তো সেভাবে তিনি যদি আবার আদালতে বলেন যে আমি তো বিআইএনপি বলিনি, আমি তো বিআইএনপি বলেছি, এভাবেও হতে পারে ব্যাপারগুলো। তো আমার মনে হয় যে তিনি যেহেতু বিএনপিকে নিয়ে কোনো কথা বলেন না, সেহেতু বিএনপির তৃণমূল তার উপরে এত ক্ষেপে যাওয়ার কোনো কারণ থাকতে পারে না, কারণ তিনি তো বিআইএনপি বলে বলেন, সম্ভবত নিজেকে একটু সেফ সাইডে রাখার জন্যই বলেন, বিএনপি শব্দটা না বলে বিআইএনপি বলেন। ব্যাপারগুলো আলোচনাটা রসিকতার আপনার কাছে মনে হতে পারে, ব্যাপারগুলো আসলে রসিকতার পর্যায়ে নেই। বাংলাদেশের রাজনীতি নিয়ে যা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে যা করা হচ্ছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের নামে যা কিছু করা হচ্ছে, বিষোদ্গার করার যে রাজনীতি, হিংসা বিদ্বেষ ছড়ানোর যে রাজনীতি, সেই রাজনীতি প্রতিটা ধাপে ধাপে এরকম বাধাগ্রস্ত হলে যে অবাক হওয়ার কিছু থাকবে না, সেই দৃশ্যগুলো আমরা প্রতিনিয়ত দেখছি। দর্শক, আপনার কাছে কি মনে হয় যে এই ধারা অব্যাহত রাখলে আদতেও কি তাদের দ্বারা রাজনীতি কন্টিনিউ করা সম্ভব হবে? শুধুমাত্র মুখের গর্জনে কি রাজনীতি হয়, নাকি সেই রাজনীতিতে পরিশুদ্ধ জনসম্পৃক্ততা প্রয়োজন হয়? সারা বাংলাদেশ জুড়ে খেলা শুরু হয়ে যাবে। এই সকল টোকাই এনসিপি নেতাদেরকে দৌড়াই মারা হবে। অলরেডি এনসিপির তৃণমূলের টোকাইগুলোকে শুধু দৌড়ায় মারা হচ্ছে না, হবিগঞ্জের মধ্যে এই টোকাই সার্ভিস আলমকে সাধারণ জনগণ ভালোভাবে সার্ভিস দিয়ে দিয়েছে। প্রথমত গাড়িতে থাকা অবস্থায় ভালোভাবে সার্ভিস দেওয়া হয়েছে, তারপরে সন্ধ্যাবেলা জনগণে ভালোভাবে গণধোলাই দিয়ে দিয়েছে। অনেকেই এই সকল বিষয় অবগত আছেন। আমি এই ভিডিওগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি, যারা এই ভিডিওগুলো দেখেন নাই দেখে মজা নিয়ে নেন। এই টোকাই সার্ভিস আলমকে এবং তার আশেপাশে সাঙ্গপাঙ্গকে কিরকম ভাবে বাদাম চালান দিচ্ছে এবং আওয়াজ কম হচ্ছে, মায়ের বেশি হচ্ছে। দেখেন ভিডিওগুলো। প্রশাসন কিচ্ছু করতেছে না ভাই, ভাই আমাদেরকে মারতেছে ভাই,
আমাদেরকে মারতেছে ভাই। সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করছে। প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে, তারা কোনো অ্যাকশন নিতেছে না। তারা এত আমাদেরকে হামলা করে। ভিডিও দেখে কি বুঝতে পেলেন? আমি সবসময় একটা কথা বলি না, অল্প বয়সে পাকিলে বাল, দুঃখ থাকে চিরকাল। এবং বাংলাদেশের জনগণ এদেরকে দূরবীন দিয়ে খুঁজছে, সরিষার তেল লাগিয়ে টাইম নিয়ে শুধু বাদাম চালান দেওয়ার জন্য তার প্রমাণ পেয়েছেন। এই সকল টোকাই সমন্বয়কগুলা, এই সকল টোকাই এনসিপির নেতাগুলা বাংলাদেশের মবের সংস্কৃতি তৈরি করেছিল। আজকে তাদের সাথেই এবং এনসিপির শীর্ষ পর্যায়ের নেতা সার্জিস আলমের সাথেই মব হচ্ছে। এদেরকে খুঁজে খুঁজে মারা হচ্ছে, দৌড়ায় দৌড়ায় মারা হচ্ছে। কোন জায়গায় এদেরকে মারা হচ্ছে? হবিগঞ্জের মতো জেলায়, সিলেটে, যে জায়গায় ব্যারিস্টার সুমন এমপি হয়েছিল। ব্যারিস্টার সুমনে কি এমন অপরাধ ছিল যে তাকে এই 2 বছর কারাগারে রাখা হয়েছে? ডক্টর শাসন আমলে ওকে গ্রেপ্তার করা হয়েছে। টোকাই সার্জিস আলমরা তখন পাওয়ার খাটিয়ে টেকনিক্যালি ভাবে ডক্টর শাসন আমলে ব্যারিস্টার সুমনের মতো লোককে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছে। আজকে ব্যারিস্টার সুমনের জেলায় এদেরকে দৌড়ায় দৌড়ায় মারা হচ্ছে। সারা বাংলাদেশে এদেরকে এভাবে দৌড়ায় দৌড়ায় মারা হবে। এই সকল টোকাইগুলোকে কেউ ছাড় দিবে না। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন এবং বাংলাদেশের জনগণ বলেন, এদেরকে বিএনপি আওয়ামী লীগ মারা লাগবে না। এই সকল টোকাইগুলোকে বাংলাদেশের জনগণই খুঁজে খুঁজে মারবে, যেখানে সুযোগ পাবে সেখানে বাদাম চালান দিবে। আজকে দেখেন এরা প্রোটোকল পায়নি, তাদের এই হাইয়েসের মধ্যে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ আক্রমণ করে বসেছে। এদের যেখানে প্রোটোকল নাই সেখানে দেখবেন বাংলাদেশের জনগণ গণধোলাই দিবে, মারতে মারতে এদেরকে ল্যাংটা বানায় ফেলবে। ঢাকার মধ্যে দেখবেন এরা যদি প্রোটোকল না পায় এদেরকে মারতে মারতে ল্যাংটা বানিয়ে রাজুতে বা সোহরাওয়ার্দী উদ্যানে বা যেখানেই বলেন শাহবাগ চত্বর ওইখানে ঝুলিয়ে রাখবে। এটাই হচ্ছে বাস্তবতা। এই কথাগুলোই আমি এতদিন ইউটিউবে বলে বলে গলা ফাটিয়ে ফেলেছি, এখন কিন্তু আপনারা বাস্তবে দেখতে পাচ্ছেন। শেখ হাসিনা আসবে ডিসেম্বরে, এখনো আসতে অনেক মাস বাকি। তার আগে বাংলাদেশের জনগণ তাদের আসল শক্তিমত্তা দেখিয়ে দিচ্ছে এই টোকাই সমন্বয়ক গুলাকে এভাবে দৌড়াই দৌড়াই মেরে। বাংলাদেশে বিএনপির টানাফাড়া নেতারাও যদি এভাবে চাঁদাবাজি করে, জামাতের নেতারাও যদি এভাবে চাঁদাবাজি করে, মব সংস্কৃতি তৈরি করে, জামাতের কোনো এমপি রেহাই পাবে না, বিএনপির কোনো নেতাও রেহাই পাবে না। বাংলাদেশের জনগণ তেনাভাড়া বানায় ফেলবে। এবং আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে বা আবার ক্ষমতায়ও আসে, আওয়ামী লীগের কোনো নেতাও যদি এরকম চাঁদাবাজি, কোন ধরনের লুটপাটের সাথে জড়িত থাকে, আওয়ামী লীগের কোনো নেতাকেও বাংলাদেশের জনগণ রেহাই দিবে না। আমার কথা হচ্ছে, আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে ভালোবাসি, এটা সত্য, কিন্তু আমি কোনো অনৈতিক কাজকে প্রশ্রয় দিতে পারবো না এবং অনৈতিক কাজকে সমর্থন করতে পারবো না। সেটা আওয়ামী লীগের কেউ করলো, বিএনপির কেউ করলো এবং জামাতের কেউ করলো এবং এনসিপির কোনো টোকাই করলো। আমি সত্য কথা বলবো, রাজনীতির মধ্যে চাঁদাবাজদের কোনো জায়গা নাই এবং চাঁদাবাজ কোনো রাজনৈতিক দল হয় না। চাঁদাবাজরা রাজনৈতিক দলের ট্যাগ লাগায় চাঁদাবাজের জন্য। কোনো ইয়াবা ব্যবসায়ী, কোনো নেশাগ্রস্ত কেউ রাজনৈতিক দলের অংশ হতে পারে না। এটাই হচ্ছে রিয়ালিটি। কোন অর্থ পাচারকারী দেশের টাকা লুটপাট করে, বিদেশের টাকা পাচার করে নিজেরা আরামায়েশে থাকবে, বাংলাদেশের জনগণকে কষ্ট রাখবে, এইরকম নেতাও কোন রাজনৈতিক দলের সত্যিকারের আদর্শিক নেতা হতে পারে না, সেটা যে রাজনৈতিক দল হোক। আমি সত্য কথা বলি এবং সত্য কথা সবসময় বলে যাব। তাই আবারও বলে যাচ্ছি, এই সকল টোকাই সমন্বয়কদের ভবিষ্যৎ খারাপ। আজকের পর থেকে এই সকল টোকাই সমন্বয়ক সকলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এদের কাউকে যেখানেই পাবে সেখানেই গণদোলাই দিবে। ডারবি নাসিরকে যদি কোয়াইশ মতো পাই, তাকে মেরে ল্যাংটা করে মেডিকেলে পাঠাবে, 6 মাস বেডে থাকবে। এটা 100% ধরে রাখেন। এটা বিএনপি অনেক আগে থেকে প্ল্যানিং করে ফেলছে। এরকম ডারবি নাসিরের মতো যে সকল নেতারা আছে, বিএনপি শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে অনেক ছোট করে কথা বলেছে, শেখ হাসিনাকে গালিগালাজ করেছে, কেউ নিস্তার পাবে না। এবং সাধারণ জনগণের মাথার উপর লবণ রেখে যারা বড়ি খেয়েছে, তারাও
কোনোভাবেই বাংলাদেশে নিস্তার পাবে না। তারা এইরকম আরো ভয়াবহ গণদোলায় শিকার হবে, হয়তোবা অনেককে দেখবেন রাস্তায় রাস্তায় ঝুলিয়ে রাখা হবে। অলরেডি এদের কুশপুত্তলিকা পুরানো হচ্ছে, এদের কুশপুত্তলিকা বিভিন্ন রাস্তায় ঝুলানো দেখানো হচ্ছে, আমরা বিভিন্ন নিউজে দেখতে পাচ্ছি। তার মানে পরিস্থিতি এই 2-3 মাসের মধ্যে খুবই ভয়াবহ হতে যাচ্ছে। সেটার জন্য বাংলাদেশের জনগণ প্রস্তুত আছে কিনা আমি জানি না। যদি খুব ভয়াবহ পরিস্থিতি হয় তাহলে এই পরিস্থিতি কিভাবে ট্যাকেল করবে বর্তমান বিএনপি সরকার সেটাও আমি বলতে পারি না। তাই বাংলাদেশের জনগণ এখন আপনারা যে কোনো পরিস্থিতি ফেস করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। হয়তোবা এই রেজিম উলটপালট হলেও হয়ে যেতে পারে, সেটাও যদি হয়ে যায় আমি অবাক হব না। আর যদি এই রেজিম থেকেও যায় সেটা তো অবাক হব না, কারণ এটা বাংলাদেশ 6 ঋতুর দেশ। এই বাংলাদেশে যে কোনো সময় যে কোনো কিছু হওয়া সম্ভব। এনসিপির পোলাপন দেখলাম হবিগঞ্জে দৌড়ানি খেয়েছে, বিশেষ করে আমার প্রিয় নেতা সার্জিস আলম এবং বাংলার জনগণের প্রিয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি, দুইজনকে দৌড় দেওয়া হয়েছে। সমাজের সকল লোক, মানে ফেসবুকে যা দেখলাম আর কি, তার অধিকাংশ লোকজনই আমি খুব কষ্ট পাচ্ছি এই মুডে মুচকি হাসতেছেন। অনেকের মনে হচ্ছে যে এই পিটানি খাওয়াটা তাদের পাওনা ছিল এবং তারা খেয়েছে খুব ভালো। কিন্তু আমি আসলে আপনাদেরকে একটু কি বলা যায়, মন খারাপ করে দিতে চাই। আসলে এটা কোনো পিটানি খাওয়া হয় নাই। এটা যে পিটানি খাওয়া হয় নাই, কেন হয় নাই, এবং এটা যে তাদের মেটিকুলাস ডিজাইন পার্ট 2 এর একটা অংশ, সেটা নিয়ে আজকের আলোচনা। আপনারা অনেকেই জানেন যে দীর্ঘদিন ধরে এনসিপির এই মবরাজদের, এই সন্ত্রাসী চাঁদাবাজ গোষ্ঠীর পিটানি পাওনা আছে। এই বিষয়ে আমি আপনাদের সাথে মোটামুটি একমত, কারণ তারা চেষ্টা করে যাচ্ছে যে মাইর থেকে বেঁচে থাকতে, এবং তাদের বাপ ওয়াকার একটা সময় তাদেরকে এপিসি দিয়ে এনসিপি উদ্ধার করত। এপিসির ভিতরে এনসিপি, এটা ছিল তাদের সিগনেচার। কিন্তু তাদের বাপ ওয়াকার নিজেও এখন একটু চিপায় আছে, যে কোনো সময় চাকরি টাকরি চলে যেতে পারে। এবং এই ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, তাহলে এনসিপি আসলে নগদ পাওনাগুলো মিটিয়ে দেওয়ার কথা। কিন্তু হবিগঞ্জে যে ঘটনাটা ঘটেছে এটা আসলে সেরকম কিছু না। এটা হচ্ছে তাদের মূল ষড়যন্ত্রের অংশ। আপনারা খেয়াল করে দেখবেন, এই যে বিভিন্ন জায়গায় দৌড়ানি খায়, কেমনে যেন এনসিপির কেন্দ্রীয় নেতা যারা আছে এরা বেঁচে যায়। এবং লোকাল যে পোলাপান গুলা, গরিবের পোলাপান ভেবেছিল যে আওয়ামী লীগ বিএনপির বাইরে চাঁদাবাজির একটা নতুন দোকান হিসাবে এনসিপিতে গিয়ে তারা ভবিষ্যৎ গড়বে। অনেকে গড়েছেও গত 2 বছর হান্নান মাসুদের দীক্ষায় দীক্ষিত হয়ে যারা ভালো মালটাল কামিয়েছে, এরা এখন মফস্বলে এনসিপির নেতৃত্ব দেয়। যদিও সরকারি দল হিসাবে তারা যে আমোদ আহ্লাদ পেত, ডিসি অফিসে যে টেবিল চাপে কথা বলতো, ওসিকে ধমক দিত, থানায় ঢুকে বলতো আমরা অমুকরে পুড়িয়েছি তমুকরে পুড়িয়েছি, সেই পীড়িতির কি এটার নাম, যাই হোক, ওই হবিগঞ্জেরই ঘটনা আপনারা জানেন, মাহাদি বলে আরেক সন্ত্রাসী ছিল। যাই হোক, সেই পীড়িতি তাদের এখন কমে গেছে। তাদের এটা কমে গেছে কারণ হচ্ছে দেশে মোটামুটি নির্বাচনের পরবর্তীতে বিএনপি কন্ট্রোল নিয়ে নিয়েছে। সুতরাং এনসিপি আজকেও দেখবেন সার্জিস আলম সহ অনেকেই বলছিল আব্বা আসো, আব্বা আসো না, সরি, পুলিশ আসো। পুলিশ ওইখানে দেখতেছে এবং কান চুলকাচ্ছে, পিঠ চুলকাচ্ছে এবং যথারীতি অভিনয় করছে। সরকারি দলের বিপক্ষে পুলিশ যায় না। তাহলে আপনারা বলবেন যে ভাই আপনি অভিযোগ স্বীকার করে নিচ্ছেন, কিন্তু এটাকে কেন নাটক বলছেন? এটা হচ্ছে একটা নাটক, যে কারণে এই যে শুরুতেই বললাম যে আপনি দেখবেন যে কেন্দ্রীয় নেতা যেগুলো আছে এরা কখনোই মাইর খাবে না, কিন্তু এদেরকে ভিকটিম বানানোর একটা রাজনীতি এখন তাদের পিতৃ সংগঠন, যেটা তাদের মূল সংগঠন জামাতে ইসলাম শুরু করেছে। জামাতে ইসলাম এখন এনসিপি কে নিয়ে খেলতে যাচ্ছে। এনসিপি কে তারা মূল বিরোধী দল হিসাবে আগামী 2-3 বছরের মধ্যে প্রতিষ্ঠিত করবে। এই প্রতিষ্ঠিত করার জন্য এনসিপি কে মজলুম হিসাবে তৈরি করা হবে, এনসিপির ইমেজ বৃদ্ধি করা হবে, এবং বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগ তোর গান কেস তাদের ভাষায়, বিএনপির বিরুদ্ধে একটা মূল স্রোতধারা হিসাবে, তরুণদের দল হিসাবে এই নাটক তারা আরেকবার শুরু করবে, এবং সেটা এনসিপি দিয়ে। আপনারা অনেকে অবিশ্বাসের হাসি আসবেন, কমেন্টে আমাকে গালাগালি করবেন, এবং অনেকেই বলবেন দূর বেড়া তুই বেশি বুঝোস। ভাই মুশকিল হচ্ছে, আমি হচ্ছে একটা গরিব লোক, গরিবের কথা বাসি হইলে ফলে। আপনারা যারা এর আগে 24 সালে আবেগে আপ্লুত হয়ে বিভিন্ন ধরনের নাটকের শিকার হয়েছিলেন, তখনও বলেছিলাম যে এটার পিছনে জামাতের কলকাঠি আছে, সেটা আপনারা বুঝতে 2 বছর লাগিয়েছেন। সো এখন যে কথাটা বলছি, এক কথাটা বুঝতে আপনাদের 5 বছর সময় লাগবে। আগামী নির্বাচনে দেখবেন এনসিপি হচ্ছে যায় মূল কার্যকর বিরোধী শক্তি। কারণ কি? কারণ হচ্ছে কি, জামাতে ইসলামের লুঙ্গি খুলে গেছে। আপনারা জানেন যে সমাজে জামাত দিনের পর দিন, বছরের পর বছর একটা ব্র্যান্ডিং করে এসেছে। সেই ব্র্যান্ডিংটা হচ্ছে গিয়ে কি,
সৎ লোকের শাসন, মেধাবীদের সংগঠন, দুনিয়ার সব মেধাবী পোলাপান শিবির করে। আমি জানি না, আমার সাথে কোনো মেধাবী লোকজনের শিবির করতে দেখি নাই, বাট দুনিয়ার সব মেধাবী লোকজন শিবির করে, ভালো, খুব ভালো, এবং তাদের অনেক ট্যালেন্ট, তারা অনেক বুদ্ধি, অনেক কিছু। এই গান তারা ধরেন দীর্ঘদিন ধরে গিয়ে আসছে 78 সালে তাদের পুনর্জন্মের পর থেকে তারা এটা গিয়ে আসছে। এবং যেহেতু বাঙালি বেশিরভাগ লোকজনই ছোটবেলায় আয়োডিনযুক্ত লবণ খায় নাই, কমন সেন্সের অভাব আছে, এই বাঙ্গু সমাজ অনেকেই এটা খুব বিশ্বাস করে। তো এই বিশ্বাসের লুঙ্গিটা খুলে গেছে এই বছর প্রথম যখন জাতীয় সংসদে তারা প্রধান বিরোধী দল হিসাবে উপস্থিত হয়েছে। আমরা প্রধান বিরোধী দল হিসাবে জামাতের যে মেধার স্বাক্ষর দেখলাম, কত কি বলা যায়, বাজেট অধিবেশনের কথাই ধরা যাক। রাশ্মিকা মান্দারকার সাহেব বললেন যে 9,000 কোটি টাকার বাজেট বেশি হয়ে গেছে, 600 কোটি টাকার বাজেট হইলে বেশ ভালো হইতো। আচ্ছা, সেটা না হয় বুঝলাম যে এদের বুদ্ধিশুদ্ধির অভাব আছে, শিক্ষা দীক্ষা নাই, ফাইন। একটা মানুষের শিক্ষা দীক্ষা নাই বা পুরো পার্টিরই শিক্ষা দীক্ষা নাই, এটা নিয়ে আসলে এত অশান্তি করার কিছু নেই। যদি তারা সৎ লোকের শাসন হইতো, তো এই সৎতাচার যে নমুনা আমরা স্যাম্পল দেখতে পাচ্ছি, জনগণ এখন বুঝতে পারছে কি ঘটনা হচ্ছে। একজন বলতেছে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, আমরা শহীদ পরিবার, তারপর লোকজন তোর আব্বারে তো দেখা যায়, ও সরি আমার তো ওই দিন মাথা ব্যথা করতেছিল, হুশ ঠিক নাই। পৃথিবীর কাউরে কোনোদিন দেখছে মাথা ব্যথা থাকার কারণে বাপ বাইচে আছে কি না আছে সেটা জানে না, মানে বাপ কোনটা সেটা না জানতে পারে, মানে সেটা হয়তো অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে বলাৎকারের ফসল, কিন্তু বাপ বাইচে আছে কি মরে আছে, মানে যদি বাপ জানে সেটা জানে না। এই হচ্ছে জামাত। তারপরে জামাতের এমপি ওইটা বলছে আমাদের পর্দা দেওয়ার কথা ছিল, এই কি ডিশ ওয়াশার বোধহয় নাকি মাইক্রোওভেন ডিশ ওয়াশার দেওয়ার কথা ছিল, এইগুলো দেয়। একটা মিনিটে হাজার হাজার টাকা খরচ হয় সংসদে, এবং সেখানে তারা এই ডিশ ওয়াশার টানাটানি করতেছে। আচ্ছা, তাও মাইনে নিয়েছিলাম যে সকালে সরকারি ডিশ ওয়াশার চায়, লোকজন কত কিছু চায়, এইবার তো আর গাড়ি টাড়ি দিচ্ছে না, প্লট দিচ্ছে না, আর একটা ডিশ ওয়াশারই চাইছে, না হয় 20-30 হাজার টাকা জিনিস। তারপরে কি হইলো, তারপরে হইলো গিয়া যে নিজের মেয়ের নামে, সরকারের গরিবের জন্য বরাদ্দকৃত টাকা নিজের মেয়ের নামে দুই নামে, মানে আবার ওই যে বাপের নাম ভুলায়, মেয়ের নাম ঠিক রেখে বাপের নাম ভুলায় তালিকা করে ফেলছে। মানে কি পরিমাণ খাইস্টা, কি পরিমাণ কি বলা যায় ছাপড়ি, কি পরিমাণ কাঙ্গাল হইলে নিজের মেয়ের নামে 10,000 করে গরিবের টাকা খেয়ে ফেলতে পারে। ভাই খাবি তো ভালো করে খা, এবং সেটা আবার নিজের বাপের নাম, ওই যে বললাম বাপের নামের স্টেশন ঠিক নাই। আচ্ছা, সেটা গেল। তারপরে আমাদের গাজী নজরুল ইসলাম, ওই যে আরেক ছাপড়ি বলি, কি আর করা, সে গিয়া একটা ভালো হোটেলও ধরা গেছে, মগবাজারের সস্তা ওই যে একটা নোংরা হোটেলের মধ্যে একটা অল্প বয়সী মেয়েকে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে অবৈধ সম্পর্ক করছে, এবং সেটা তার ড্রাইভার ওই ছাত্রীর মানে ওই মেয়েটার মামার কল্যাণে ধরা পড়েছে, ভিডিও লিক হয়েছে। এই হচ্ছে গিয়ে জামাতের অবস্থা। এবং আজকে যখন বলছি, আমি কোথাও যেন দেখলাম যে জামাতের এক নেতার মেয়ে বোধহয় মাস্তানি করেছে, তার বিরুদ্ধে মদ এবং ড্রাগ খাওয়ার অভিযোগ আছে, যদিও বলা হয়েছে সিজোফ্রেনিয়া রোগী। আমরা যেহেতু উনি রোগী হতেও পারেন, এই বিষয়ে মন্তব্য না করতে চাই। তো মোটমাট হচ্ছে গিয়ে জামাতের লুঙ্গি খুলে গেছে। জামাত যে কি পরিমাণ মেধাবীদের সংগঠন, কি পরিমাণ সৎ মানুষের সংগঠন যারা 10,000 টাকাও খাইতে ছাড়ে না, কি পরিমাণ ইসলামী সংগঠন যারা মগবাজারের খুপড়ি হোটেলের ঝুপড়ির মধ্যে ধরা খেয়ে যাচ্ছে, সবকিছু মিলিয়ে জামাতের যে এখনকার লিডারশিপ আছে, এদের আসলে যোগ্যতা জনগণের কাছে উন্মোচিত। তাহলে এখন জামাত কি করবে? জামাত এখন যে জিনিসটা করবে সেটা হচ্ছে তাদের অন্যান্য সংগঠন যেগুলো আছে এগুলো থেকে লিডারশিপ বাছাই করে নিয়ে আসবে। ধরেন শিবির থেকে নিয়ে আসবে আমাদের সাদিক কায়েম, হুইচ ইজ ওকে, সে একটা পপুলার ছাত্র নেতা, কোনো সন্দেহ নেই, তাকে মেয়র ইলেকশনে দিচ্ছে। কিন্তু এর বাইরে সম্পূর্ণ জামাত অন্য নামে তাদের এনসিপি যেটা আছে, এনসিপি সংগঠন, এবং হয়তো এবি পার্টিকেও তারা মানে ওই যে ফুয়াদ টুয়াদ যেগুলো আছে, বাট এবি পার্টি তো পাবলিক খায় না, সুতরাং এনসিপি কে তারা এগোবে। এই এগোনোর কি বলা যায় ফরম্যাট হিসাবে প্রথম যেটা হবে, আপনি দেখবেন যে জাতীয় সংসদে নাহিদ, হাসনাত, তারপর আমাদের ওই যে মোংলা মাসুদ মাংস মাস, যাই হোক আপনারা বুঝতেছেন, ওই যে একটা মাসুদ আছে, তো মাসুদ শো, এদেরকে অনেক বেশি ফ্লোর দেওয়া হবে, এদেরকে প্রমিনেন্ট লিডার হিসেবে তৈরি করা হবে। এবং এর বাইরে সার্জিস আলম, নাসির পাটোয়ারি যারা সংসদে যেতে পারে নাই, তাদেরকে পিড়ানো হবে। এরা এই পিড়ানো খাবে, খায় একটা মজলুম হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই মায়ের খাওয়ার জন্য যা যা করার দরকার এনসিপি সেটা করবে। আপনারা দেখবেন প্রত্যেকটা জেলায় যায়, সেই জেলার সবচেয়ে জনপ্রিয় নেতা যে আছে তার বিরুদ্ধে অশ্লীলভাবে কথা বলে। আমি দেখলাম
যে ওই হবিগঞ্জের ছাত্রদল সভাপতি ও জেলা ছাত্রদল সভাপতি অভিযোগ করেছেন যে জি.কে. গৌসের নামে সেখানের মধ্যে অশ্লীল ভাষায় এরা বক্তব্য দিয়েছে। জি.কে. গৌসের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার আছে, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিলেন, কিবদিয়া মার্ডার কেসের আসামি ছিলেন এবং বিভিন্ন কারণে তার এক ধরনের বিরাট হোল্ড আছে। এবং সেটা শুধুমাত্র হবিগঞ্জে না, তিনি কিন্তু একটা বিভাগীয় নেতা এবং তিনি খুব সম্ভবত বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকও বটে। তিনি পুরো সিলেট বিভাগের উপর একটা বিরাট নিয়ন্ত্রণ তার আছে। সেই জি.কে. ঘোষকে তার জেলার মাটিতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে অচ্ছুতভাবে গালাগালি করা হচ্ছে। এই গালাগালিটা এরা সব জায়গায় করে। কিছুদিন আগে আমি দেখলাম কিশোরগঞ্জে গিয়ে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নামে অশ্লীল গালাগালি করছে নাসির পাটোয়ারি। এর আগে তো তারা করেছে। এটা করার কারণ হচ্ছে তাদেরকে যাতে পিটান দেওয়া হয়। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है नहीं। এবং আমার ধারণা হবিগঞ্জ তাদেরকে ওইভাবে পিটান দেওয়া হয় না। আমি ওই যে ভিডিওগুলো দেখেছি, আপনারা যারা দেখেন নাই ভিডিওগুলো ইউটিউবে খুঁজে দেখে নিয়েন, সেখানে দেখবেন যে মাত্র 5-7টা ছেলে প্রথমে গিয়ে সার্কিট হাউসের সামনে একটা রেন্টে কারের ড্রাইভারকে পিটাচ্ছে এবং এরা যে ছাত্রদল এটা প্রমাণ করার জন্য একজনের লাল টি শার্টের পিছনে জেলা ছাত্রদল লেখা আছে। হ্যাঁ, তারা হয়তো ছাত্রদলের সাথে সম্পৃক্ত। আমার ধারণা এগুলো হচ্ছে ছাত্রদলের গুপ্ত শাখার সুপ্ত লোকজন। কারণ এর চেয়ে বেশি পোলাপান ছাত্রদলের বা ছাত্রলীগের বা বড় ছাত্র সংগঠনের, বিশেষ করে যখন এখন সরকারি সংগঠন ছাত্রদলের, আমি তো বলবো ওয়ার্ড না, শুধুমাত্র এটা মহল্লা কমিটিতে এর চেয়ে বেশি পোলাপান থাকে যারা লাঠি ওটা নিয়ে গিয়ে পিটাতে পারে। এই 4-5 জন মিলে এত বিশাল বিশাল লোকজনকে পিটিয়ে দিল। এবং খুবই মজার বিষয় হচ্ছে সোনালী ব্যাংকে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম গিয়ে আশ্রয় নিলেন এবং পরবর্তীতে প্রশাসন তাদেরকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে এসেছে। বাই দ্য ওয়ে, এরা সার্কিট হাউস পায় কেন? মানে এরা দুইজনের কেউ তো এমপি না, এরা তো সরকারি কোনো কাজে না, তো এরা সার্কিট হাউস পায় কেন? এটা এনিওয়ে প্রশাসন সেটা তার মতো করে বলবেন কেন এরা সার্কিট হাউস এন্টাইটেলড। সাধারণ জনগণ হিসাবে হতে পারে তাদেরকে হয়তো একটা গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু এই মারামারি দেখে, মারামারির অবস্থা দেখে আপনারা খুব একটা আনন্দিত হবেন না। এটা হচ্ছে পুরো নাটকের একটা অংশ এবং এই নাটক আগামীতে আরো চলবে। এর আগে তারা একই নাটক করেছিল হাদিকে দিয়ে, হাদির ইমেজটা তারা ধীরে 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 বিল্ড আপের একটা চেষ্টা করেছিল, যদিও সেটা খুব একটা কাজে লাগে নাই। কারণ হাদির সাউয়ামও হাদিমাদি ছিঁড়ে ফেলা, ওই বাজে শব্দ বলবো না, হাদিমাদি ছিঁড়ে ফেলার বিভিন্ন বক্তৃতার কারণে তার ওই ইমেজ তৈরি হয় নাই। সে নিজেই বলতো আমাকে 10 লাখ টাকা দিলে আমি ওইখানে গিয়ে মব করব। কিন্তু হাদি যখন নিহত হলো তারপর আমরা দেখলাম যে জামাত ছাড়া বাংলাদেশ থেকে লোকজন জড়ো করে এনে বিশাল একটা জানাজা শোডাউন দিল। এটা তাদের একটা খুব সিগনেচার প্রজেক্ট। এটা দিয়ে এখন পর্যন্ত শহীদ হাদিকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, যদিও সেটা হাদির ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের কামড়ের কারণে খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নাই। এই মুহূর্তে জামাত এনসিপিকে নিয়ে সেই বাজিটা খেলছে। মজলুম জননেতা, মজলুম রাজনৈতিক নেতা হিসাবে সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আরো যারা এনসিপির আছে এদেরকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা তারা করবে। এবং এই চেষ্টার অংশ হিসেবে এরা এখন পর্যন্ত অবশ্য মায়ের খায় নাই, কিন্তু এক জায়গায় এদেরকে হালকা পাতলা উত্তম মধ্যম দেওয়া হইতে পারে। মানে ওই সার্জিস আলম যে অনেক কষ্ট করে হাতের মধ্যে দেখাচ্ছে ওই নাটক না, হয়তো আর একটু বেশি ডোজ এটার উপরে জামাত ফেলবে এবং ফেলে এদিকে মজলুম হিসাবে করতে চাইবে। আপনারা দেখবেন যে জামাত কিন্তু তাদের লোক সরবরাহ এখন এনসিপিতে করছে না, কারণ তারা ওই মজলুম ভাবটা দেখাতে চাচ্ছে। কারণ যদি জামাত শিবিরের লোকজন ওইখানের মধ্যে অনেক বেশি মাত্রায় যায়, খুব পরিচিত মুখগুলো যায়, তাহলে বাধ্য হয়ে তাদেরকে একটা প্রতিদ্বন্দ্বী মারামারিতে যেতে হবে। এই মজলুম জননেতারা হবিগঞ্জে আক্রান্ত হওয়ার পর আমি দেখলাম ডাকসুতে যে জামাতের অংশটা আছে তাদের ওই যে একটা আছে না ইউরেনিয়াম বেচে, ইউরেনিয়াম বিজ্ঞানী, যাই হোক আপনারা জানেন ইউরেনিয়াম বিজ্ঞানী একটা এনিওয়ে, তো সেই লোক আবার দেখলাম যে অন্য কিছু নিয়ে মিছিল টিছিল করছে। মানে তারা একটু দূরত্ব দেখে আমরা আর এনসিপি এক না এই নাটক করছে। এই নাটকের অংশ হিসেবে সাদিক কাইয়ুম ঢাকা দক্ষিণে মেয়র হবে, মানে মেয়র প্রার্থী হবেন, তার বিরুদ্ধে আবার আসিফ মাহমুদ 300 কোটি ভূঁইয়াকেও প্রার্থী করা হবে যে না ওরা আলাদা আমরা আলাদা। এই নাটক দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বাঙালিরা, আমার কথা বিশ্বাস করবে না, বাঙালিরা আরেকবার এই বাঙ্গু সমাজ এই নাটকের মধ্যে পড়বে এবং পরবর্তীতে আজ বুঝবি না বুঝবি কাল, কি যেন থাপড়াইবি ছাপা আর কিছু। যশোরে জামাত এমপির বাসভবনে বিএনপি সন্ত্রাসীদের হামলা এবং নারীর উপর হামলা, এমপির মেয়ের উপর হামলার পর এবার নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলমের গাড়ি বহরে হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা।
দর্শক, বাংলাদেশে একটা ভয়াবহ পরিকল্পিত নাশকতার দিকে এগিয়ে যাচ্ছে এবং বিএনপি সন্ত্রাসীরা সেই ফাঁদে পা দিচ্ছে এবং জামাতের পায়ে পাড়া দিয়ে উস্কানি দিচ্ছে যাতে জামাতের সংঘর্ষে জড়ায় এবং এরপরে আওয়ামী লীগ যেন ঢুকে পড়তে পারে। দর্শক, এই যে ঘটনা, এর নেপথ্যে কঠিন রাজনীতি আছে। আপনারা জানেন যে ট্রাম্পের বিশেষ দূত, ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, ট্রাম্পের মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে সফর করবেন একদম নিকটে, এবং চীন সফরের প্রতিক্রিয়ায় এই সফর। বাংলাদেশে আবার মতিঝিলে বিরাট ভয়াবহ ছাতা বোমা পাওয়া যায়, এর মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে ভিন্ন খাতে নেয়ার একটা মহা ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের অবস্থা ভালো না। তো এই জায়গায় বিএনপি সরকার যদি টিকতে চায়, তাদের ক্ষমতা যদি ধরে রাখতে চায়, কারণ এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এটাকে কেন্দ্র করে হঠাৎ একদিন দেখবেন যে বিএনপির ক্ষমতা নেই। ওয়াকারুজ্জামান কখন কি করে ফেলে বলা যায় না, যুক্তরাষ্ট্র কখন কি করিয়ে ফেলে ওয়াকারের মাধ্যমে বলা যায় না। এমনিতেই তারেক রহমান কাটার সিংহাসনে বসে আছেন। তো দর্শক, বিএনপির লোকজনই হয়তো বা টাকা খেয়ে বা হ্যাডম দেখাতে যে এই ফাঁদে পা দিচ্ছে, অথচ এটা বিএনপিরই ক্ষতি। দর্শক, আমরা এর আগে যশোরে জামাত এমপির বাসভবনে হামলা, মব, তার মেয়ের উপর হামলার নিন্দা জানিয়েছি। এবার সাজিস আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারির উপর বিএনপি সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে এবং আমাদের সকলের উচিত প্রতিবাদ জানানো। যে যার জায়গা থেকে প্রতিবাদ করা আমাদের নৈতিক দায়িত্ব। নইলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি হবে, এর মধ্য দিয়ে 111 করবে, তারপরে আওয়ামী লীগ চলে আসবে, আপনি ঠেকাতে পারবেন না। দর্শক, পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, ভয়াবহ একটা অবস্থা। আপনি চিন্তা করেন, যেই জুলাই যোদ্ধারা, যেই হাসনাত, যেই সার্জিস, যেই নাসিরউদ্দিন পাটোয়ারিদের নেতৃত্বে হাসিনার পতন হয়েছে, তারেক রহমান দেশে আসতে পেরেছে, যেই নাসিরউদ্দিন পাটোয়ারিদের কল্যাণে, যেই সার্জিস আলমদের কল্যাণে, তাহলে তারেক রহমান কখনো দেশে আসতে পারতেন না। বিএনপি ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী হয়, ইট ওয়াজ টোটালি ইম্পসিবল। এখনো হাসিনা ক্ষমতায় থাকতো। সেই নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই সার্জিস আলমদের উপর হামলা করা হয়, সেই নাসিরউদ্দিন পাটোয়ারিদের উপর হামলা করা উস্কানি দেয় বিএনপি এমপিরা। বিএনপির এমপি বলেছে না যে নাসিরউদ্দিন পাটোয়ারি এত বড় সাহস তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করেন, অথচ কটূক্তি করেন নাই, সমালোচনা করেছে। নাক দিয়ে টিপ দিলে দুধ বেরোয়, এইসব কথাবার্তা নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার উস্কানি। দেখেন, একই সাথে কেন হামলা? একদিকে যশোরে, আবার এইখানে কালকে শুনবেন আরেক জায়গায়, এবং সার্জিওগোর আসার আগ মুহূর্তে আবার ভারত তারেক রহমানকে দাওয়াত দিচ্ছে। সামনে অনেক কিছু দেখবেন। আবার মতিঝিলে ছাতা বোমা পাওয়া যায় মেট্রো রেলের নিচে, অনেক কিছুই দেখবেন। ভারত ইসরায়েলের পাতানো খেলা, অনেক কিছু দেখবেন। তো বিএনপি সেই খেলায় পা দিয়ে বিএনপিকে জয় বাংলা করে দিবে। বিএনপি যদি যশোরে হামলা, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমদের উপর হামলার ঘটনার বিহিত করতে না পারে, প্রত্যেক সন্ত্রাসীকে সিসিটিভি ফুটেজ দেখে 24 ঘন্টার মধ্যে যদি গ্রেপ্তার করতে না পারে, মনে রাখবেন তারেক রহমান নিজে ফাঁদে পড়বেন। এটা একটা ফাঁদ। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতি, যেখানে বিরোধী দল, আমরা বিরোধী দলের সমালোচনা করছি, যে বিরোধী দল তো সরকারের সমালোচনা করে না, সরকারের বিরুদ্ধে কিছুই বলে না, গ্যাস সংকট, সরকারের এই ব্যর্থতা, সেই ব্যর্থতা, এবং আমরা জুলাই সনদ বাস্তবায়ন দেখছি না, গণভোটের রায়ের সাথে প্রতারণা করছে। এতে আমরা বিরোধী দলের সমালোচনা করছি যে সরকারকে কিছু বলছে না। যেখানে বিরোধী দল সব সরকারকে কোঅপারেট করছে, সেই জায়গায় বিরোধী দলের এমপির বাসভবনে হামলা, বিরোধী দলের নেতার গাড়ি বহরে হামলা, তাদেরকে আহত করা। আমি ভিডিও ফুটেজ দেখলাম, কি ভয়াবহ হামলা। গাড়ি থামিয়ে, গাড়ির গ্লাস ভেঙে, গাড়ির ভিতর থেকে টেনে বের করে সন্ত্রাসীরা হামলা করছে। এটা সম্পূর্ণ পরিকল্পিত। কারাই হামলা করেছে? বিএনপির লোকজনই হামলা করছে। যে হামলাটা করার কথা আওয়ামী লীগের লোকজন, কারণ জামাত এনসিপি আওয়ামী লীগকে ঠেকিয়ে দিতে চায়। শেখ হাসিনা আসতে যেখানে আসবে সেখানেই তার ফাঁসি হবে, একথা বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সেইখানে এই নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা করা হচ্ছে, সার্জিস আলমের উপর হামলা করা হচ্ছে, এবং সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারিদের চোখে মুখে আতঙ্কের ছাপ, তাদেরকে হত্যা করা হতে পারে। বাংলাদেশে লাশের রাজনীতি শুরু করার একটা ষড়যন্ত্র চলছে, বিএনপির মাধ্যমে হোক আর আওয়ামী লীগ সাবোটাজ করে হোক। আওয়ামী লীগ, এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্যাটার্নগুলো দেখেন, একদিন আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এরপরে যশোরে জামাত এমপি, তারপরে এখন নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, মানে প্রত্যেকদিন এই ধরনের ঘটনা ঘটবে। এবং আওয়ামী লীগ বিএনপি এখানে একসাথে কাজ করছে। আওয়ামী লীগ টাকা দিয়ে বিএনপির লোকজনকে ব্যবহার করছে, আর বিএনপির লোকজন ব্যবহৃত হচ্ছে। এতে জামাত এনসিপি হয়তো একটু মার খাবে, একটু কষ্ট পাচ্ছে, মানসিকভাবে তারা আঘাত পাচ্ছে। যেমন
যশোরে জামাত এমপি তার মেয়ের গায়ে হাতে, একজন এমপি হয়ে তার মানসিক ভারসাম্যহীন মেয়েকে তিনি রক্ষা করতে পারলেন না, তিনি মনে অনেক কষ্ট পেয়েছেন। আমি বিশ্বাস করি আল্লাহর আরশ কেঁপে উঠবে, এটা প্রতীকী অর্থে। আল্লাহর আরশ কাঁপে না, মানে আল্লাহ অসন্তুষ্ট হবেন। যারা হামলা করেছে আল্লাহ দুনিয়ায় তাদের বিচার করবেন। তাদের ঘরে মা বোন আছে, যারা হামলা করেছে তারা প্যারালাইসিস হয়ে যাবে, তাদের হাত অবশ হয়ে যাবে, অভিশাপে, মানুষের নিঃশ্বাসে, মানুষের দীর্ঘশ্বাসে। তো দর্শক, দিন শেষে জামাত এনসিপির এখানে তেমন কিছু হবে না, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম তারা বেঁচে থাকলেও তারা জনগণের সিম্পিতি পাবেন। কিন্তু এই যে ভয়াবহ পরিকল্পিত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এতে তারেক রহমান সরকার বিপদে পড়বে। কি বিপদে পড়বে আমি ধারণা প্রথমেই দিয়েছি, আবারও দিচ্ছি। বাংলাদেশের বিরুদ্ধে তারেক রহমান সরকারের বিরুদ্ধে, তারেক রহমান সরকারের পতন ঘটিয়ে 111 ঘটাতে তিনটা শক্তি কাজ করছে। বিশেষ করে তারেক রহমানের চীন সফরের পর ভারত, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসাথে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কারণ কি? তারেক রহমান চীন সফরে গেছেন, ভারত যাচ্ছেন না, মার্কিন যুক্তরাষ্ট্র যান নাই। তো এই জায়গায় তারেক রহমানকে পতন ঘটানোর জন্য দেশের ভিতরে নানান অঘটন ঘটানোর চেষ্টা এই আধিপত্যবাদী শক্তি করছে, তাদের ডিপ স্টেটের মাধ্যমে, তাদের এজেন্সির মাধ্যমে করছে। আর এখানে দেখেন বিএনপির লোকজন তারা এটা এনজয় করছে এবং তারা কেউ কেউ অংশগ্রহণ করছে। যেমন যশোরে এই হামলা সরাসরি বিএনপির লোকজন জড়িত, স্পষ্ট ফুটেছে। উস্কানি দিয়েছে তারা, মবেও ছিল তারা। এর আগে জামাত এমপি নজিব মোমেন পাবনার মসজিদের ভিতরে তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছে, মসজিদের ভিতরে ঢুকে বিশৃঙ্খলা করেছে, তাকে জুমার নামাজ পড়াতে বাধা দিয়েছে। আপনি চিন্তা করেন, এই যে পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে, যেখানে সরকারি দল বিরোধী দলের মধ্যে তেমন কোনো দ্বন্দ্ব নেই, যেটা ভেরি সফট। স্বাধীন বাংলাদেশে কখনো সরকারি দল বিরোধী দলের মধ্যে এত ভালো সম্পর্ক ছিল না। হ্যাঁ, একদম গৃহপালিত বিরোধী দলের হিসাব আলাদা, কার্যকর সরকারি দল, কার্যকর বিরোধী দল, এদের মধ্যে এত সুন্দর সম্পর্ক কখনো ছিল না। এই পরিস্থিতিতেও রাজনীতিতে এই ঘটনাগুলো ঘটছে, এটা নিঃসন্দেহে কারো উস্কানিতে ঘটছে, পরিকল্পিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আই রিপিট, পরিকল্পিত এই ঘটনায় জামাত এনসিপি তেমন কিছু হবে না, যা ক্ষতি হওয়ার হবে বিএনপি। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখিয়ে, অস্থিতিশীলতা দেখিয়ে যদি বিএনপির বিরুদ্ধে 111 ঘটে, সেটা ঘটাবে যে শক্তি ঘটাবে, তারা ঘটাবে বিএনপির বিরুদ্ধে। এবং সেই 111 এসে যে চিরুনি অভিযান চালাবে, সন্ত্রাস বিরোধী যে অভিযান চালাবে, চাঁদাবাজ বিরোধী, মাদক বিরোধী যে অভিযান চালাবে, সেখানে সব বিএনপির লোকজন ধরা পড়বে। আর বিএনপি ইউনূসের আমলে যত আকাম টাকাম করেছে সব কিছুর প্রোফাইল আছে। তো দর্শক, এই জায়গায় বিএনপি বড় ঝুঁকির মধ্যে আছে। আমাদের উচিত সবার প্রতিবাদ করা, রুখে দাঁড়ানো। বিশেষ এই লাইভে আপনাদের স্বাগত জানাই। আমি আসাদ নূর রয়েছি আপনাদের সাথে পুরো সময়টি জুড়ে। আপনারা জানেন, বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আলোচিত ঘটনা হচ্ছে এনসিপির গুন্ডারা মার খেয়েছে, এবং এ যেন তেন মার নয় গো নালা, এটা হচ্ছে সামাহাদি মার। তো এই মায়ের খাওয়া দেখলে আসলে মানুষের কষ্ট লাগবে, মারামারি ভালো জিনিস না, কিন্তু আমার আসলে খুবই সেই কষ্ট যেহেতু লাগা উচিত, তাই আমারও খুব কষ্ট হচ্ছে। তো কষ্ট হওয়ার কারণে কি আর করবো, ভাবলাম এই কষ্টটা আপনাদের মাঝেও শেয়ার করি। আপনারা যারা যারা দেখছেন তাদের কতটুকু কষ্ট হচ্ছে সেটা আমাকে একটু অনুগ্রহ করে জানাবেন, লিখবেন, এবং আপনারা চাইলে এটি শেয়ারও করতে পারেন। শামা হাদি জানেন, বাংলাদেশের রাজনীতিতে অলংকার, একজন খুবই তীক্ষ্ণ একজন রাজনীতিবিদ, যার সেই বিখ্যাত ডায়ালগ আমরা একটু শুনি। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন ফেলাইতে হবে খানকি। জি, এটি যখন গোপালগঞ্জে মিলিটারিরা গণহত্যা চালাচ্ছে, তখন সেই মিলিটারিদের উদ্দেশ্যে বলছিল যেন আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ওইটা করে ফেলে, তাদের উপরে যেন গণহত্যা চালায়। বাংলাদেশের অস্তিত্ব থাকবে না যদি গোপালগঞ্জ বাইতে থাকে। গোপালগঞ্জ বেঁচে থাকলে নাকি বাংলাদেশের অস্তিত্ব থাকবে না। এখন হাদি নিজেই বেঁচে নেই, আমি খুবই দুঃখিত তাকে নিয়ে যে লাশের রাজনীতি জামায়াত করলো। তো এইবার হাদির মতো অন্যান্য যারা জুলাই জঙ্গিগুলো রয়েছে, সার্জিস, হাসনাত, আরও নাসির উদ্দিন, মাসুদ, এদের অবস্থা কি করেছে? হবিগঞ্জে তারা গেছিল জুলাই পদযাত্রা, মানে জুলাই যেখানে নিভে গেছে, তো তারা হবিগঞ্জে গেছিল এই দোকান নিয়ে একটু যেন একটু ব্যবসাটা বাড়ানো যায়। তো হবিগঞ্জের ছাত্রদলের কর্মী সমর্থকরা কি করেছে তাদের সাথে চলুন একে একে দেখা যাক। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যদি মনে করেন এই ভিডিওটি গুরুত্বপূর্ণ তাহলে শেয়ার করতে পারেন। চলুন আমরা দেখি তাদের শামা হাদি কিভাবে করে দিল।
এত শালীন শব্দ ব্যবহার করেছে যেগুলো দেখাতেও খারাপ লাগছে, যদিও তাদের নামের সাথে এই ধরনের শব্দ কোনোটাই মানায় না, কারণ তারা নিজেরাই নিজেদের তুলনা। তো আমরা একটু ডিটেলে দেখার চেষ্টা করি, স্ক্রিনটি বড় করি। শুনতে পেলেন তাদের উদ্দেশ্যে স্থানীয় জনতা কি বলছে। তাদের বেধড়ক সামা করে দিয়েছে আর কি। মারামারি জিনিসটা ভালো জিনিস না, আমরা না দেখি কি আর বলবো, মানে অস্থির অবস্থা। গাড়ি টাড়ি সব ভেঙে দিয়েছে। যদিও রাজনীতিতে এগুলোই ভাষা, মবর্গীয় স ম এগুলো তো হাদিরাই উদ্বোধন করেছে। তো এবার দেখেন জুলাই জঙ্গি সার্জিস, সে কেঁদে কেঁদে কি বলছে। কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুব দলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন যে এখানে ওনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে ওই 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী এইখানে ছাত্রদল যুব দলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এখন আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম, তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির, এনসিপি অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওইখানে পিটায়। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র দ্বিমত করার কারণে মানুষের উপরে হামলা করেছে নাকি, জানতাম না তো। আচ্ছা ঠিক আছে, সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করতেছে। সমালোচনার দ্বিমত, তাই না? ওকে। আচ্ছা, মারামারির এত দৃশ্য দেখানোটা আসলে আমার খুব কষ্ট হচ্ছে তাদের অবস্থা। কি কি যেন দেখতে হবে। আচ্ছা, এইগুলো আপনারা দেখেছেন ধোলাই। কি করতেছে প্রশাসন? কিছু করতেছে না ভাই, ভাই আমাদেরকে মারতেছে ভাই, ভাই প্রশাসন দেখায় দেখায় দেখতেছে। আরে সেনাবাহিনী কই? ওয়াকার চলে আসেন ভাই, আমাদেরকে মারতেছে ভাই। ওয়াকার ভাই আপনি চলে আসেন, হাতেগো শামা ভাঙ্গি দিতেছে। আমাদের উপরে আক্রমণ করছে, প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে, তারা কোনো অ্যাকশন নিতেছে না। আরে ছাত্রলীগের সার্জিসকে এভাবে মারা ঠিক হয় না। ও ছাত্রলীগ, ও এখন জানি কি করে, ও জামাত, ও গুপ্ত জামাত ছাত্রলীগ। তো ওকে, এদের বক্তব্য যেন কি দেখেন তো। কিশোরগঞ্জে গিয়ে কি বক্তব্য দিয়েছে নাসির। এখন একজনে বলে হাওড়ের এমপি ফজলু, আমি কিশোরগঞ্জের জন্য সুনাম করতে চাই। এই বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, মুজিববাদী সন্ত্রাসী এই ফজলুর রহমান কিশোরগঞ্জের জন্য একটা কলঙ্ক। এই
আচ্ছা, বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী যদি ফজলুর রহমান হয়ে থাকেন, ও বলছে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের কথা, তিনি যদি তাই হয়ে থাকেন তাহলে ওকে ওইখান থেকে বেঁচে ফিরতে পারে? এদের চেলাপেলারা আজকে যে মাইটটা খাইছে হবিগঞ্জে, তো কিশোরগঞ্জে ফজলুর রহমান যদি আসলে সন্ত্রাসী হতেন তাহলে ওদের একটারও চেহারা একই রকম থাকতো? এই চেহারা নিয়ে হাসি মুখে ফিরতে পারতো? এরা যে মাইটটা খায়, এদের যে হাদি হয়ে যেতে হয় এমনি এমনি হয়, এই যে চিত হয়ে পড়ে আছে, এদের লজ্জা করে না? এটা কি এমনি এমনি? মানুষকে তারা মারবে, মারার সময় তাদের খুব মজা লাগবে, আবার তাদের যখন হাদি বানিয়ে দেবে তখন বলবে, কান্নাকাটি শুরু করবে, সেনাবাহিনীকে ডাকবে, এরে ওরে ডাকবে। তো মানে মামুর বাড়ির আবদার, চিন্তা করেন। দেখেন, কাউকে মারলে পিটাইলে সেটা কি খুশি হওয়ার মতো কাজ না, কিন্তু এরা এমন কাজ করে, এদের দুঃখ দেখছেন? মানে সিরিয়াসলি আমার এদের দুঃখ দেখলে আমার তাদের প্রতি কোনো করুণা হয় না, বরং হাসি পায়। এই সার্জিসের চেহারাটা দেখেন, এদের একদম চোখটোক উপরে দিছে। যেমন কর্ম তেমন ফল, যাবে গুন্ডামি করতে। একটু আগে নাসিরের বক্তব্য শুনলেন তো এরা দেশে বিদেশে ইম্পোর্ট হয় এবং মাইর খায়, মাইর খাওয়ার পরে কান্নাকাটি করে। দেখেন, অনেকগুলো প্রসঙ্গ আজকে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখলেন সার্জিস, নাসির, এদের সবাইকে শামা হাদি বানিয়ে দিয়েছে। হাদির ঘৃণা বক্তব্য যেগুলো ছিল, তার মাস্তানি দেখেছেন, ইনকালাব মঞ্চ দোকান খুলে। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম এনসিপির নেতা, তাদের উপর যে হামলা করা হয়েছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না।